বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। আমি ইভলিনা। চলুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ সংবাদগুলি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে এবং আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে আপনি যান এবং ইউটিউবে গিয়ে সার্চ করুন বঙ্গশ্রী চ্যানেল এবং সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে নিউজটা পোস্ট করলেই আপনাদের ফোনে বা আপনাদের ডিভাইসে চলে যায়। আন্তর্জাতিক নার্স দিবসে প্রতিটি দিনের মতো নিরলস পরিশ্রম করে চলেছেন কোভিড যোদ্ধা নার্স বাহিনী। সাদা পোশাকে তারা প্রত্যেকেই ফ্লোরেন্স নাইটাঙ্গেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জন্মদিন 12ই মে দিনটিকে আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে পালন করা হয় নার্সের কাজের স্বীকৃতি হিসেবে। তথাপি এরা মানুষের সেবায়, মানুষকে বাঁচাতে প্রত্যেকেই দিবারাত্রি মানুষের জন্ম মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকেন নিজেদের কর্তব্যের ডালি নিয়ে। উত্তর 24 পরগনা জেলার সদরে বারাসত হাসপাতালের নার্সের একই রকম অক্লান্ত পরিশ্রমের চিত্র দেখা গেল বুধবার বিশ্ব নার্স দিবসে। স্বাস্থ্য আধিকারিকরা নার্সের কাজকে স্বীকৃতি জানালেও অনেক ক্ষেত্রে নার্সরা থাকে যেন পাদপ্রদীপের অন্তরালে। তা নিয়ে ক্ষেত না রেখে নার্সরা প্রতিদিনই আর্ত মানুষের সেবায় নিজেদের রেখেছেন সেবার কাজে। ধনী দরিদ্র বা ধর্মের ভেদাভেদ উপেক্ষা করেই নার্সদের কাজ করতে হয় 24 ঘন্টা। বছরের এই একটি দিন বিশ্ব নার্স দিবস হিসেবে উদযাপিত হলেও নার্সরা প্রতিটি দিনকেই তাদের কাজের দিন হিসেবে মনে করেন, যা তাদের বক্তব্যে এদিন ফুটে উঠল বারাসত হসপিটালে। আজকে ইন্টারন্যাশনাল নার্সেস ডে। তো এই দিনটি আমাদের সেই 1820 সালে যে যখন আর কি ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন, যিনি জন্মগ্রহণ করেছিলেন, তার কাজের মধ্য দিয়ে আমরা কিন্তু তার যে কাজে সেটা অনুপ্রাণিত হয়ে আমাদের এই প্রফেশন আমরা এসেছি, বা এই দিনটিকে তার জন্মদিনের উপলক্ষে আমরা পালন করি, ঠিক আছে। এবং ওনার চোখ দিয়েই আমরা কিন্তু আমাদের নার্সিংকে দেখেছি, মডার্ন নার্সিং কাকে বলে এবং তার যে প্রিন্সিপালসগুলো সেগুলো কিন্তু আমরা মেনটেন করি, এবং আমাদের সেটাই কিন্তু আমাদের প্রফেশনের বেসিক জায়গা। আজকে যে মহামারীর মধ্য দিয়ে গত বছর থেকে আমরা চলছি, সেটা আমরা খুব সাকসেসফুলি যুদ্ধ করেছি, কারণ একদম একদম গ্রাউন্ড লেভেলে আমরা কাজ করছি। এবং আজকে দ্বিতীয় বছর যেখানে দ্বিতীয় ঢেউয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আর কামিং হচ্ছে থার্ড ঢেউ আসবে, এরকম আমরা সম্ভাবনার মধ্যে। সেই লড়াইটা কিন্তু গত বছর থেকে যেই লড়াইটা আমাদের করা হচ্ছে, সেটা কিন্তু আমরা করছি নার্সিং প্রফেশনাল লোকেরা, প্লাস আমাদের ডক্টরস, আরও যে প্যারামেডিক্যাল স্টাফ আছে, বা আরও অনেক প্রফেশন আছে যারা একদম সরাসরি এই লড়াইয়ের সঙ্গে যুক্ত, যেমন পুলিশ পার্সন, সিকিউরিটি পার্সন, ল্যাব টেকনিশিয়ান, মানে যারা গ্রাউন্ড লেভেলের সবার সাথে কাজ করে, তারা সবাই যুদ্ধ করছে। এবং আপনারাও অবশ্যই করে এই যে ফাইটে আপনারাও কিন্তু আমাদের সঙ্গী, এবং আমরা যুদ্ধ করছি অবশ্যই করে, লড়াই করে। গত বছর আমরা খুব ভালো সাকসেস পেয়েছি, আশা করছি এই বছরও আমরা এইবারে এই লড়াইটাও আমরা সাকসেসফুলি জয় করব, এবং উই শ্যাল ওভারকাম, এবং এটাই আমাদের শপথ, বা এটা আমাদের আশা। ন্যাশনাল নার্সেস ডে হিসাবে এই দিনটা উদযাপন করা হয়। এই দিন ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন, যিনি মডার্ন নার্সিংয়ের ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। উনি 1820 সালে ইতালিতে জন্মগ্রহণ করেছিলেন। উনি ওই সময় যুদ্ধক্ষেত্রে আহত সৈনিকদের দেখার দায়িত্বে উনি ছিলেন। ওনার কাজকর্ম এবং রোগীদের সেবা শুশ্রূষার কাজে উনি যোগদান করেছিলেন। সেই সময় ট্রেনি নার্সদেরও উনি শিক্ষা দিয়েছিলেন। ওনার কাজে উদ্বুদ্ধ হয়ে উনি একটা ছোট্ট আলো নিয়ে ওই আহত সৈনিকদের সেবা শুশ্রূষা করেছিলেন, এবং ওনার কাজে সবাই উদ্বুদ্ধ হয়ে ওনাকে লেডি উইথ দ্য ল্যাম্প নামে খ্যাত করেছিলেন। উনি একটা ছোট্ট আলো নিয়ে ওই অসুস্থ রুগীদের সেবা শুশ্রূষা করেছিলেন। ওনার আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা আজ তার সেবায় ব্রতী হয়েছি। আমরা অনেক কষ্টের মধ্য দিয়ে এই কোভিড পিরিয়ডেও আমরা মানুষের সেবা করে যাচ্ছি। অনেক কষ্ট, অনেক অসুবিধার মধ্যেও আমাদের কাজ করতে হচ্ছে। অনেকে ফ্যামিলি ছেড়ে দিনের পর দিন এখানে রয়েছে, অনেক অসুস্থ ব্যক্তিকে ঘরে ফেলে রেখেও তাদের সেবা করতে হচ্ছে, এবং এই কষ্টের মধ্য দিয়ে তারা এখানে রয়েছে। আমরা চাই ওরা এই এনার্জি নিয়ে এবং এই সাহস এবং উদ্যম নিয়ে যেন তারা রোগীর সেবা করে যেতে পারে। আসন্ন ঈদের আগে জরুরি মিটিং সারল বারুইপুর, নরেন্দ্রপুর এবং ক্যানিং থানা সহ বারুইপুর পুলিশ জেলার অন্যান্য থানাগুলি। কোভিড রীতি মেনে জমায়েত ছাড়াই হোক পবিত্র ঈদ পালন।
এই বার্তাই মিটিংয়ে দেওয়া হলো সবাইকে। সেবামূলক কাজ করি, সেই সমাজ সেবামূলক কাজের মধ্য দিয়ে প্রত্যেক ইমাম সাহেবের এটাও নৈতিক দায়িত্ব নিতে হবে যে আমরা প্রত্যেক মসজিদের ডিস্টেন্স গুলো মানে দূরত্ব গুলো যেন আমরা প্রত্যেকে বজায় রাখি। মিনিমাম 3 ফুট, ম্যাক্সিমাম হলে তো আলহামদুলিল্লাহ, মিনিমাম 3 ফুট দূরত্ব বজায় রেখে যদি নামাজটা খুব সংকীর্ণ করে আদায় করতে পারে তাহলে রোগ থেকে আমরাও বাঁচবো, অপরকে বাঁচানোর সুযোগ করে দেবো। হতাশায় দিন কাটাচ্ছে মুর্শিদাবাদের ফারাক্কার আম ব্যবসায়ীরা। একেই তো রাজ্যে চলছে করোনার মহামারী, অপরদিকে আবহাওয়ার খারাপ পরিস্থিতি, মনে হচ্ছে যেন সাধারণ মানুষের অন্যটুকুও যেন কেড়ে নেবে। এবছর করোনার প্রকোপ এবং ঝড় বৃষ্টির ফলে কপালে চিন্তার ভাঁজ আম ব্যবসায়ীর। মুর্শিদাবাদের ফরাক্কার আম খুব পরিচিত, মানুষের পছন্দের আম মুর্শিদাবাদের ফরাক্কা থেকেই কলকাতা, শিলিগুড়ি, ঝাড়খণ্ড সহ বিভিন্ন জায়গায় রপ্তানি হয়। কিন্তু এবছরের আবহাওয়া খারাপ হওয়ায় এমনিতেই কম পরিমাণে আমের মুকুল এসেছিল গাছে, কিন্তু তাতেও নিরাশায় হতে হচ্ছে মুর্শিদাবাদের ফরাক্কার আম ব্যবসায়ীদের। এবছরের প্রবল ঝড় আর বৃষ্টিতে আম পাকার আগেই নষ্ট হতে শুরু করেছে, যা দেখে রীতিমতো মাথায় হাত পড়েছে আম ব্যবসায়ীদের। এরকম তো কোনো ফল ভালো নয় এবছর। পোকামাকড়ের অত্যাচার প্রচণ্ড হারে, আর ফলন ভালো নাই। হাওয়া আপনার শুকনো ঝড়ো হাওয়া চলছে, এতে অনেক ক্ষয়ক্ষতিও হয়ে গেছে। যা অবস্থা তাতে আমরা লস খেয়ে যাচ্ছি। গত বছরও অনেক লস হয়েছে, ঠিক আছে। করোনার জন্য আপনার সব মানে বৃষ্টি প্রচণ্ড হারে ছিল, তার জন্য আমও কালো হয়ে গেছিলো। আর বাইরে আপনার যায়নি, বাইরে তো যায়নি আম, আপনার বাগানেই ধরেন পচে পচে পড়েছে। আমরা শিলিগুড়ি, আপনার বর্ধমান, আসানসোল, ঝাড়খণ্ডের দিকে যাই। না, এবছর কোনো অর্ডার পাইনি। তাও আমরা চিন্তা করছি যেটুকু আছে করোনার জন্য বাইরে যাবে কি যাবে না তারও ঠিক নাই। আর লোকালে তো আপনার মানে আম বিক্রি সেরকম হয় না। এর আগের বছর তো পুরো লসেই গেছি। এই বছরও করোনার জন্যে বিশ্বাস হচ্ছে না কি মাল সেরকম বাইরে যাবে। এই বছর আম তো আছে কিন্তু আমে পোকা লেগে যাচ্ছে, শুলি মেরে দিচ্ছে। আমে স্প্রে করাতে করাতে আমাদের খরচা অনেক বেরিয়ে গেছে। এখনও আশা করি না কি যে খরচা করেছি সে খরচাও বেরোবে কি বেরোবে না। এর আগের বছর প্রচণ্ড লস খেয়ে গেছি বাগানে। এবছরও আশা ঠিক লাগছে না, হাওয়া ঠিক দেখতে পাচ্ছি না, প্রচণ্ড লস হয়ে গেছে। এই স্প্রে করাচ্ছি 4-5 বার করে স্প্রে পড়ছে, খরচা বের করতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। এই আমাদের আম শিলিগুড়ি যায়, কলকাতা যায়, আসানসোল যায়, এগুলোতে যায় আম, কিন্তু এর আগের বছর করোনাতে কোথাও পাঠাতে পারিনি লকডাউনের জন্যে। সব আম এখানেই থেকেছে, কিছু রেটও পাইনি, কিছু পাইনি। এবারও তাই ভয় লাগছে, যে অবস্থা দেখতে পাচ্ছি দেশে। এবার কি যে হবে, সরকার কি আমাদের জন্য কি ব্যবস্থা নেবে না নেবে। সরকারকে আমাদের অনুরোধ কি কাঁচামাল, ফলের ব্যবসা এগুলোকে জানে না আটকায়, এগুলোর ট্রান্সপোর্টেশন জানে ওপেন রাখে, এটাই আমাদের সরকারের কাছ থেকে দরকার। 2 বছর থেকে এই যে করোনা আসার পর থেকে এই বাগানের ব্যবসায়ীরা মরে গেছে সত্যি কথা বলতে গেলে। এইবার এই করোনার পর থেকে ব্যবসাতে কোনো লাভ নাই, ঘর থেকে লস যাচ্ছে। এই বছরে যা দেখতে পাচ্ছি, লেচু নাই বাগানে, লেচুর অবস্থা খারাপ। আম আছে তো আমের ঝড় বৃষ্টি পোকা লাগছে, ওগুলোর খরচা। আগের বছরে যে লস এই বছরও তুলতে পারবো কি না, এই বছর তো দেখতে পাচ্ছি সেরকম বেরোবে না। এবার কেউ বায়না দিয়ে যায়নি, আর কেউ অর্ডারও দেয়নি। এবার ওরাও ভয়ে আছে, যেহেতু আর এক বছর করোনার জন্যে ওরা অর্ডার দিয়েও পিছন হটে গেছিলো, তার জন্য আমাদের লস হয়েছে। এই বছর অনেকদের সঙ্গে কথা হয়েছে, ওরা বলেছে আমরা পরে আপনাদেরকে জানাবো, এখন আমরা কিছু বলবো না। শপথ গ্রহণের পর আবাসন দপ্তরের দায়িত্ব নিলেন রাজ্যের মন্ত্রী ও কলকাতা কর্পোরেশনের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম।
এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম বলেছেন, আগামী দিনে জেলা বা অন্য রাজ্য থেকে এ রাজ্যে যেসব শ্রমিক কাজ করতে আসছেন তাদের জন্য নতুন আবাসন তৈরি করা হবে। সেই সঙ্গে বাংলার বাড়ি বিভিন্ন জায়গায় জমি দেখে তৈরি করা হবে। যদিও একাধিক সময় দেখা গিয়েছে বাংলার বাড়ি যারা পেয়েছেন তারা অন্য ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন। সেক্ষেত্রে নতুন আইন আনা হবে। যেসব আবাসনগুলি ভগ্নদশায় অবস্থায় রয়েছে সেগুলি এখন থেকে আবাসন দপ্তর মেরামত করবে, আর অন্য কোনো কোম্পানিকে দায়িত্ব দেওয়া হবে না। কলকাতায় একাধিক আবাসনে অনেকেই বসবাস করেন। এখন থেকে তারা চাইলে নিজেরাই সেই আবাসন কিনে নিতে পারবেন। এছাড়াও অনেকগুলি স্ক্রিন তৈরি করা হচ্ছে, যেখানে আসানসোল ও দার্জিলিং জেলায় 4 সুন্দরী প্রকল্প তৈরি করা হবে। তারা তো আমরা বাংলার বাড়ি করছি, যেখানে হাউস ফর আরবান পুর, যেটা কেএমডিও করছে, আমাদের কর্পোরেশনও করছে, আবার হাউজিং ডিপার্টমেন্টও করছে। এটা তো আমরা বেশি করে করছি, আমরা যেখানে জায়গা পাবো সেখানে করব। তারা আবার কিছুদিন বাদে আবার ফুটপাতে চলে ওটা বিক্রি করে দেয়। এইটা কোনো একটা আইনি একটা করে নিতে হবে, যাতে এটা হঠাৎ করে আমরা দেখেছি অনেকগুলো জায়গায় আমরা আবাসন দিয়েছি, গেলেন লোকেরা, কিন্তু যে জায়গাটায় গেলেন সেটাকে খালি করলেন না, পরিবারের অন্য লোকেরা সেখানে থেকে গেলেন। এইটা একটা কিছু একটা ফর্মুলেশন করতে হবে। রাজ্য সরকার বছর 3 আগে আইন করেছিল, হীরা আইন করেছিল, যে তাতে ওটা একটা সুপ্রিম কোর্টে একটা অবজারভেশন আছে, ওইটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা একটা এজির ওপিনিয়ন চেয়েছি। এজির ওপিনিয়ন আসার পরে রাজ্য সরকারের সাথে কথা বলে আমরা এটা একটা যথাযথ ব্যবস্থা করবো। হ্যাঁ, এগুলো খারাপ হচ্ছে, তার কারণ হচ্ছে যে আবাসনগুলো ম্যাক্সিমামই দখলদারি হয়ে যাচ্ছে। যাদের অনেক আছে আবাসন দখলদারি হয়ে যাচ্ছে। যে আবাসনগুলো রয়েছে, ধরুন গভর্নমেন্টের আবাসন, গভর্নমেন্টের রিটায়ার হয়ে গেছে, তারপরে সে আবাসন ছাড়ছে না। এটা সব জায়গায় আছে, ইউডিতেও আছে, এখানেও আছে আবাসন, তারপরে নিজেরাই হস্তান্তরিত করে দিচ্ছে আরেকজন। এবং আরেকটা হচ্ছে যে ভেরি পুয়ার রেন্ট, এই আবাসনগুলো খুব পুয়ার রেন্ট হচ্ছে, সেই জন্য মেনটেন্যান্সের পয়সাটা পর্যন্ত আসছে না। তাদের যদি কিনে নেওয়ার কথা বলে তাতেও কিনছে না। আমরা আরেকবার করে নোটিফিকেশন করে তাদের আবেদন করবো যে আপনারা যে আবাসন তাদের কিনে নিন, আমরা তাহলে তাদের কোঅপারেটিভ করে নিলে আমরা দিয়ে দেবো। মঙ্গলবার কলকাতার রাজভবনের সামনে সন্ধ্যার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ঋষভ মণ্ডল নামে এক যুবকের। বাড়ি ফারাক্কা এনটিপিসি নবারুণ। আর এই ঘটনার খবর পেয়ে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার বেলা 1টা নাগাদ সেই মৃত যুবকের বাড়ি গেলেন ফারাক্কা তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনিরুল ইসলাম, ফারাক্কা থানার আইসি কিশোর সিনহা চৌধুরী সহ আরও অনেকে। কথা বলেন মৃত যুবক ঋষভের পরিবারের সাথে এবং পাশে থাকার আশ্বাস দেন। বাচ্চা ছেলে, সবারই খারাপ লাগছে আর কি, আমরাও মর্মাহত এবং দুঃখিত। ওনার পাশে এসে দাঁড়ালাম, বাবা আছে, মা আছে, একটা বোন আছে, একটা আমরা সান্ত্বনা দিলাম। কারণ যে ঘটনা ঘটেছে এটা আমাদের কারোর হাতের নয়, আমাদের হাতের নাগালের বাইরে। আমরা এই ছেলেকে ফেরত দিতে পারবো না। তবে আমরা এলাম, সমবেদনা জানালাম। আমরা এই পরিবারকে বললাম, আর বাবাকে বললাম, মাকে বললাম, বোনকে বললাম, আমরা যে কোনো সুখ দুঃখের মধ্যে থাকবে, কোনো রকমের অসুবিধা ফিল করলে আমরা আসি সাহেব কথা দিলেন, আমি কথা দিলাম। এনার পরিবারের পাশে আমি সর্বচেষ্টা করে আর কি পাশে থাকার চেষ্টা করবো। নিশ্চয়ই সেটা তো হবেই, সেটা তো কেস হয়ে গেছে অলরেডি, এনকোয়ারি চলছে। সিএসসি দোষী না কর্পোরেশনের কোন অফিসার দোষী সেটা তো আমরা নিশ্চিতভাবে করব। সেটা নিয়ে তার সাথে এটার কোনো সম্পর্ক নেই। টাকা দিয়ে আপনি কোনো মার্ডার করে নিলেন, তারপরে তাকে বললেন যে আমি কম্পেনসেশন দিয়ে দিচ্ছি 50 লাখ টাকা, তার দোষ হবে না, সেটা ভারতবর্ষের আইনে সেটা নেই। ভারতবর্ষের আইনে হচ্ছে যে ক্রাইম করেছেন সেই ক্রাইমের জন্য বা যারা দোষী তাদের সেই অনুযায়ী সেই অ্যাক্টে তাদের কেস হবে। আর এটা আলাদা, তার পরিবারের পাশে
মানবিকতার খাতিরে দাঁড়ানোর জন্য এটার সাথে ওটার কোনো সম্পর্ক নেই। আমরা কর্পোরেশন থেকে বলেছিলাম যে দিয়ে দেবো, কারণ একজন আমাদের কর্পোরেশনের ফুটপাতে মারা গেছে এরকম অবস্থা। নিলে 2 লাখ টাকা বলেছিল, নিলে ঠিক আছে, না নিলে অনেকেই নেন না। না এখন আসে হলো পুলিশ করবে, পুলিশ কেস তো করেইছে। 1.5 বছর ধরে কল্যাণী হসপিটালে প্রতীক্ষালয়ে পড়ে আছে বৃদ্ধ। খোঁজ নেই পরিবারে। সুরজিৎ বিশ্বাস নামে এক ব্যক্তিকে 1.5 বছর আগে চোখে অস্ত্রোপচার করার জন্য কল্যাণীর জেএনএম হসপিটালে নিয়ে এসেছিল তার পরিবার। ভর্তি করার পর থেকে তার পরিবারের কোনো খোঁজ মিলছে না। 1.5 বছর ধরে হসপিটালের প্রতীক্ষালয় এখন তার ঘর। হসপিটাল কর্মী থেকে সাধারণ মানুষ যে যা দেয় তাতেই তার পেট চলে। চোখে কম দেখেন, হাঁটার ক্ষমতাও কম। তিনি জানিয়েছেন বাড়ি ফিরতে আগ্রহী। জানা গেছে তার বাড়ি বসিরহাটে, পেশায় ব্যবসায়ী। বাড়িতে স্ত্রী, পুত্র, কন্যা সবাই আছেন। বহু মানুষের কাছে তিনি অনুরোধ করেছেন তাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু কেউ কথা রাখেনি। তাই তিনি প্রশাসনের দ্বারস্থ হন তাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে। এখন দেখার বিষয় যে প্রশাসন তাকে কতটা সাহায্য করে। আমাদের পাড়ায় আপনি ছেড়ে দিয়ে আসুন, আর আপনাদের কিচ্ছু করতে হবে না। আমার পাড়া জেরে কার্যত বিপর্যস্ত নদিয়া জেলার চাষিরা। নদিয়া জেলায় মূলত কৃষিপ্রধান জেলা হওয়ার কারণে প্রচুর চাষি চাষের উপর নির্ভরশীল হয়ে থাকেন। সেই কারণে ভারী বৃষ্টিপাত হওয়ায় ধান চাষের প্রচুর ক্ষতি হয়েছে বলে মনে করছেন চাষিরা। আমাদের পরিস্থিতি আজকে 2 দিন যাবৎ বৃষ্টিতে ধান জমিতে জল দাঁড়িয়ে গেছে, কাটা ধান জলে কল হয়ে গেছে, ধান তুলতে পারছি না। ধান এই তো নষ্ট হয়ে যাবে, আজকে বৃষ্টি হলে তো আরও নষ্ট হয়ে যাবে। এখন মাঠময় এইরকম পরিস্থিতি হয়ে আছে। আপনার কত বিঘা জমি? আমার 50 শতক জমি, 1.5 বিঘা। জলে ডুবে রয়েছে? হ্যাঁ, জলে ডুবে রয়েছে। এখন কি চাইছেন? এখন যদি মমতাদি কিছু সাহায্য করেন তাহলে আমরা বাঁচতে পারি। আমার নাম গৌরাঙ্গ দাস। বারুইপুর থানার বেদবেরিয়া ক্যানিং বাসন্তী গোসাবা এলাকায় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের ঘর ভেঙে দেয়। বেশ কিছু বিজেপি কর্মী ঘর ছাড়া। তারা বারুইপুর বিজেপি পার্টি অফিসে আছে। তাদের বক্তব্য, বিজেপির পূর্ব জেলার সভাপতি সুনীত দাস এবং বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক যেন তাদের ঘরে ফেরানোর ব্যবস্থা করে। আপনারা কোথায় আছেন এখন? এখন আমরা বিজেপি জেলা পার্টি অফিসে আশ্রয় নিয়েছি। কোথায় সেটা? এটা বারোই। কেন আছেন? আমাদের ভোট গণনার পরে আমাদের গোসাবাবলাকে চুনাতলি গ্রাম পঞ্চায়েত 70-80টা ঘর লুটতরাজ করা হয়েছে। তার মধ্যে আমারও আছে। আমারও বাড়িতে সমস্ত লুটতরাজ করে নিয়ে গেছে, জানলা দরজা পর্যন্ত খুলে নিয়ে গেছে। এমনকি একটা লবণের কৌটা পর্যন্তও নেই। কারা করেছে? কারা করেছে? এটা করেছে টিএমসির গুন্ডা বাহিনী। তো তোমরা ওইখানে গোসাবা থানায় খবর দাওনি? ওই করেনি? আমি এর জন্য আমি থানায় এফআইআর পর্যন্তও করেছি, কোনো কাজ হয়নি। প্রশাসন থেকে কোনো ব্যবস্থা করতে পারিনি? কম প্রশাসন কোনো রকম স্টেপ নেয়। এখানে কতদিন আছো? আমি এখানে আছি 13 তারিখ থেকে। কোথায় আছো? কোন জেলা? কোন পার্টি অফিসে আছো? কোন পার্টি অফিসে? কোন পার্টি অফিস এটা? কেন আছো? আমাদের বাচ্চারা হতে হয়েছে, আমাদের সকালবেলা এমন পরিস্থিতি করেছে, পুরো ঘর ছাড়া করে দিয়েছে। আমরা আমাদের ঘর ধরে ভাঙচুর করেছে, বাড়িতে ঝান্ডা মেরেছে, বাস তো নিয়ে নিচ্ছে। কতজন তোমরা এখানে আছো? এখানে প্রচুর লোক আছে। বাচ্চা কাচ্চা নিয়ে চলে এসছো? বাচ্চা কাচ্চা নিয়ে আসে। তো তোমরা বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর অনেক বিজেপি কর্মী তারা ঘর ছাড়া, কি বলবে?
পশ্চিমবঙ্গের রাজনীতিতে হিংসা একটা নিত্য নৈমিত্তিক জিনিস হয়ে গেছে। কিন্তু এইবারে 2021 সালের যে বিধানসভা নির্বাচনের পর্বে হলো 2 তারিখ, এরকম অত্যাচার পশ্চিমবঙ্গের মানুষ সম্মুখীন হয়নি। গরিব মানুষ, প্রান্তিক মানুষ দিনে না দিন খায় এই করোনার সময়। প্রায় আমাদের জেলায়, দক্ষিণ 24 পরগনা পূর্ব সাংগঠনিক জেলায় প্রায় কিছু না হলেও 1200, 1250 মতো বাড়ি পুরো ভেঙেছে মানে কি, কোনো জায়গায় জেসিবি দিয়ে এসে ভেঙে দিয়েছে, লুট করেছে। প্রায় 150-এর উপর দোকান লুটপাট করেছে, ভাঙচুর করেছে। আমাদের জেলায় প্রায় 3000-এর উপর বিজেপি কর্মী আজকে ঘর ছাড়া। আর এবার একটা অদ্ভুত দেখলাম যে শুধুমাত্র বিজেপির কর্মী না, সাধারণ বিজেপির ভোটার, তাদের উপরেও আক্রমণ হয়েছে। এখন পুলিশ প্রশাসন প্রথম 4-5 দিন চুপ করেই ছিল। এখন পুলিশ প্রশাসন চাইছে কন্ট্রোল করতে, কিন্তু এই যে লুণ্ঠেনরা আজকে কন্ট্রোলের মধ্যে নেই, না মমতার না পুলিশের। এখন তারা টাকা তোলা শুরু করেছে নতুন উপায়। ঘরে ঢুকতে গেলে কোনো জায়গায় 1 লাখ, কোনো জায়গায় 1.5 লাখ টাকা দিতে হবে। আমাদের বাড়িপুর এই পার্টি অফিসে প্রায় 220 জন মতো রয়েছে। সোনারপুরে এক জায়গায় 60 জনের উপরে প্রায় 500-550 আমরা ক্যাম্প করে চালাচ্ছি। এরা কোথাকার লোক? সব পুরো জেলার লোক আছে, বাসন্তী আছে, ক্যানিং আছে, সব জায়গার লোক আছে। অত্যাচারিত আছে, মা বোনেরা বাচ্চা কাচ্চা নিয়ে এসছে। আমরা পার্টির তরফ থেকে চেষ্টা করছি যতটা ওদের সাহায্য করা যায়। পুলিশের কাছে আমরা পরশুদিনে গেছিলাম, এসপির কাছে, নতুন এসছেন উনি, যে আমাদের যারা ঘরছাড়া আছে তাদেরকে যাতে বাড়ি ফেরানো যায়, এবং সঙ্গে যে ব্যাপক ক্ষতি হয়েছে তাদের আর্থিকভাবে, সেটা যদি কোনো সরকারি সাহায্য পেয়ে গরিব মানুষগুলোকে বাঁচানো যায়। পশ্চিমবঙ্গের সরকার কিছু করবে না, যা করার আমরা বাড়ির তরফ থেকেই করবো। আমার নাম সুনীল দাস, আমি দক্ষিণ 24 পরগনা পূর্ব জেলার রাজনৈতিক মতামতের সভাপতি। বাসন্তী, গোসবা, ক্যানিং, বেদবেড়িয়া, বারুইপুরে বেশ কিছু বিজেপি কর্মীর বাড়িতে দুষ্কৃতীরা হামলা করেছে। তার জন্য তারা বাড়ি ছাড়া হয়ে আছে, জেলা পার্টি অফিসে আছে। এবং জেলার সভাপতি সুনীলবাবু বলেন যে এটা তৃণমূলের দুষ্কৃতীরা এটা করেছে। কি বলবেন সে সম্বন্ধে? না, এটা সম্পূর্ণ অসত্য, এটা সম্পূর্ণ অসত্য। দেখুন যে এইসব যে ছেলেগুলো বিজেপি পার্টি অফিসে উঠে আছে, এরা কুখ্যাত অ্যান্টি সোশ্যাল। এদের নামে থানায় অনেক অভিযোগ আছে, আপনারা গিয়ে দেখে নিন যে এরা ভোটের ঠিক মানে নির্বাচনের ঠিক আগের মুহূর্তে এরা বিজেপি পার্টি এদেরকে পয়সা দিয়ে কিনে আর এলাকায় সন্ত্রাস তৈরি করেছে। চারিদিকে মানুষকে অত্যাচার করেছে, ভয় দেখিয়ে ভোট নিয়েছে, বলছে যে বিজেপিকে ভোট দিতে হবে, ভয় দেখিয়ে এইসব কার্যকলাপ করেছে। এখন এরা গ্রামের কোনো মানুষই এটা করছে না, এরা ভয়ে এরা বিজেপি পার্টি অফিসে এসে উঠেছে, ভাবছে যে এলাকায় গেলে তৃণমূলের লোকরা মারবে বা পাড়ার লোকরা মারবে, এই ভয়ে এরা বিজেপি পার্টি অফিসে এসে উঠেছে। আদৌ আপনারা গ্রামে গিয়ে এলাকায় গিয়ে খোঁজ দিন, আপনি যেসব জায়গাগুলো বললেন আপনি গিয়ে খোঁজ দিন, এসব এলাকায় কোনো সন্ত্রাস, কোনো গণ্ডগোল, কোনো অশান্তি নেই। অশান্তিটা বিজেপির পার্টি অফিস থেকে বলে দিচ্ছে অশান্তিটা, কিন্তু এলাকায় আপনি খোঁজ নিয়ে দেখুন কোথাও কোনো অশান্তি নেই। আমার মনে হয় এই মুহূর্তে বারুইপুরে বিজেপির পার্টি অফিসটা প্রশাসন, পুলিশ প্রশাসন, তারা বিজেপির পার্টি অফিসটা তালা মেরে দিক, এবং বিজেপির পার্টি অফিসে যেসব সন্ত্রাসবাদী এবং যেসব গুন্ডা মস্তান সমাজ বিরোধীরা ওখানে উঠেছে, পুলিশ অবিলম্বে তাদেরকে অ্যারেস্ট করবে। রাজ্য বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এই কয়েকদিনের মধ্যে প্রচুর বিজেপি কর্মী খুন হয়েছে, গৃহহীন হয়েছে সারা রাজ্যের কয়েক লক্ষ মানুষ। বিজেপির পক্ষে আরও দাবি করা হয়েছে বহু মানুষের ঘর ভেঙে দেওয়া হয়েছে, আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে তৃণমূল। যদিও তৃণমূল সুপ্রিমো তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের কেউ বিজেপির অভিযোগকে গুরুত্বই দিতে রাজি নয়। তৃণমূলের সাফ কথা, বিজেপি রাজনৈতিক হতাশা থেকে মিথ্যা কথা বলে বাংলাকে অশান্ত করতে চাইছে। আজ বিষ্ণুপুরের সাংসদ ও জেলার কয়েকজন বিজেপি বিধায়কের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসনের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি প্রদান করেন এবং জেলার বিজেপি কর্মীদের ঘরে ফেরানোর পাশাপাশি তাদের নিরাপত্তার দাবি জানান। মাননীয় পুলিশ সুপার মহাশয়ের কাছে উনি না থাকার দরুন আমরা মাননীয় অ্যাডিশনাল এসপি এবং আমরা ডিএসপি সাহেবকে জানালাম যে 200 জনের মতো ঘর ছাড়া আছে, তাদেরকে অনুরোধ করছি এই করোনার সময় তারা বিপদগ্রস্ত আছে, তাই ওনাদেরকে আমরা অনুরোধ করলাম যাতে বাড়ি ফেরানো যায়। কারণ বাংলাতে আমরা সবাই এই করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই করতে পারি,
তার জন্য অনুরোধ করে এলাম যাতে আমরা পাশে আছি করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই করতে, এবং আমরা যারা ঘরছাড়া আছে তাদেরকে বাড়ি ফেরানোর জন্য আমাদের সমস্ত বিধায়করা, আমাদের নির্মলবাবু, অমরবাবু, সোনামুখী দিবাকরবাবু এবং সরকালিদা, আমরা সবাই মিলে গিয়ে, এবং বিল্লেশ্বরবাবু আমাদের জেলার অ্যাডভোকেট এবং সিএস, সবাই মিলে গিয়ে আমরা পুলিশকে জানালাম এবং ওনারা সদুত্তর দিলেন। আশা করি করোনা মহামারী থেকে বাঁচতে আগে বাঁচাবেন, তারপর আমরা রাজনীতি কোনো মানুষ হিসাবে দেখবেন। তাই তৃণমূল লিডারদের কাছে আমার অনুরোধ যে তাদের বাড়ি ফিরতে দিন, নাহলে করোনা মহামারীতে বিপদের মধ্যে আছে, এটাই আমরা জানাতে চাই। করোনা পরিস্থিতি মোকাবিলায় হেল্পলাইন নাম্বার চালুর পাশাপাশি বারুইপুর মহকুমা শাসক দপ্তরে বৈঠক করলেন বিধায়ক হওয়ার পর প্রথম বৈঠকটি সারলেন মহকুমা শাসক দপ্তরে। বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সর্দার প্রথমবার বিধায়ক নির্বাচন হয়েছেন, আর বিধায়ক হওয়ার পরই করোনা পরিস্থিতি মোকাবিলায় পুরো দমে নেমে পড়েছেন। কিভাবে করোনা আক্রান্তদের পাশে দাঁড়ানো যায় তা নিয়ে আলোচনা করলেন বারুইপুর মহকুমা শাসক দপ্তর। বারুইপুর পূর্ব বিধানসভা এলাকায় মোট 2টি সেফ হোম আছে, সীতাকুণ্ড, কিষান মান্ডি ও মমরেজগড়ে। সেই সেফ হোম দুটিতে কিভাবে বেডের সংখ্যা বাড়ানো যায়, আরও কি পদক্ষেপ নিলে করোনা মোকাবিলা করা যায় তা নিয়েই এদিন বারুইপুর মহকুমা শাসক সুমন পোদ্দারের সাথে আলোচনায় বসেন। বারুইপুর হাসপাতালে, বারুইপুর যে সাব ডিভিশন হাসপাতাল আছে সুপার স্পেশালিটি, সেই সাব ডিভিশন হসপিটালে আমাদের করোনা নিয়ে 100 বেড, বর্তমানে 200 বেডের একটা করোনার হাসপাতাল তৈরি হয়েছে, আপনারা জানেন। আর বারুইপুর পূর্ব বিধানসভার মধ্যে পড়ে বারুইপুর সাগরসঙ্গা মাঠ, ফুলতলার পরে ওখানে একটা সেফ হোম করা হয়েছে। সেফ হোম করা হয়েছে ওখানে 100 বেডের, ওখানে 100 বেড বেশি হয়ে গেছে, এখন প্রায় 150 কাছাকাছি চলে গেছে। আর গোয়ালবেড়িয়াতে মমরেজগড় হাসপাতালে, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, ওখানে প্রায় 200-র অধিক একটা সেফ হোম করা হয়েছে ওখানে। আর এছাড়াও ব্যক্তিগতভাবে এসডিও সাহেব এবং বিডিও সাহেব প্রত্যেক পঞ্চায়েতকে অনুরোধ করেছে পঞ্চায়েতে প্রাথমিকভাবে স্যানিটাইজিং এবং অক্সিজেন সিলিন্ডার সহ যদি কারোর কোনো সমস্যা হয় করোনার প্রাথমিক পর্যায়ে কোনো বাড়ির মানুষের, সেগুলো পঞ্চায়েত থেকে আমরা একটা ব্যবস্থা করেছি। এবং জেলা পরিষদ থেকে আমরা খুব দ্রুততার সঙ্গে অক্সিজেন তৈরি করবার ব্যাপারে আমরা একটা স্কিম তৈরি করা হয়েছে, সেগুলো আমরা প্রত্যেক পঞ্চায়েতে একটা করে করা হয়েছে। আর আমি ব্যক্তিগতভাবে আমাদের পার্টি অফিস থেকে, আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা একটা করোনার হেল্পলাইন আমরা খুলেছি, সেখানে অক্সিজেন সিলিন্ডার পাবেন, সেখানে পিপিই কিট পাবেন, সেখানে স্যানিটাইজিং মাস্ক সমস্ত পাবেন, এবং সমস্ত হেল্পলাইন নাম্বারে অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে আপনি যদি কোনো কেউ মারাও যায় তার জন্যে, তার জন্যে সমস্ত রকম ব্যবস্থা আমাদের, কিভাবে শ্মশানে, হিন্দু লোকদের শ্মশানে কিভাবে দাহ করা হবে, এবং যারা মুসলিম ভাইরা আছে, বন্ধুরা আছে, তারা যদি কেউ মারা যায় তাহলে তাদের জন্য কবরস্থানেরও ব্যবস্থা করা হয়েছে। শ্মশান আপনি জানেন যে বারুইপুর শ্মশান কীর্তনখোলাতে সরকারিভাবে এসডিও সাহেব ওখানে একটা দাহ করবার ব্যবস্থা করেছে। রাত্রি 12টার পর থেকে 6টা পর্যন্ত করোনা পেশেন্ট যারা মারা যাচ্ছে তারা ওখানে দাহ হচ্ছে। মোটামুটিভাবে সরকারি তরফ থেকে করোনার জন্য আমাদের বারুইপুরে খুব সুন্দর করোনার মোকাবিলা করবার জন্য স্বাস্থ্য ব্যবস্থা খুব সুন্দর করা হয়েছে। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT.
আপনার রুম রেডি ম্যাডাম। থ্যাংক ইউ। আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে। নমস্কার, আসুন আসুন আসুন। নমস্কার। কি হোমলি পরিবেশ। One coffee, please. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স, ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্ট লাইট, ভিসাইড ব্যাক লাইট ছাড়াও ডিটিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ। পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।